সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য অনেক প্রচেষ্টা চালায় ব্রাহ্মণ একটি ভূত। আর এই বিয়ের ব্যবস্থা করতে বলে মেয়েটির উপর ক্রাশ খাওয়া তার বন্ধুকে। শেষ পর্যন্ত কি করবে ছেলেটা? সে কি তার ক্রাশ খাওয়া বান্ধবীকে সেই ব্রাহ্মণ ভূতের হাতে তুলে দেবে, নাকি অন্য কোনো উপায় খুঁজে বের করবে? রিসেন্টলি মুক্তি পাওয়া এই ছবিটি নিয়ে আজকের এক্সপ্লেনেশন। নতুন মুভির এক্সপ্লেনেশন দ্রুত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। 1954 সালে ছোট্ট একটি গ্রামে গুটিয়া নামের একটি ছেলেকে দেখানো হয় যে এমন একটি মেয়েকে ভালোবেসেছে যার বয়স তার থেকেও 7 বছর বেশি। মেয়েটার নাম ছিল মুন্নি। হঠাৎ একদিন গুটিয়া জানতে পারে তার ভালোবাসার মানুষ মুন্নির সাথে অন্য কারো বিয়ে ঠিক হয়েছে। তখন সে তার হবু হাজবেন্ডকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেষ্টা করে। এসব কাহিনী তার মা জানলে তাকে খুব ধুলাই করে। গুটিয়া কাউকেই ভয় পেত না, শুধুমাত্র তার মাকে ছাড়া। গুটিয়ার মা বুঝতে পেরেছিল তার ছেলে যখন জেদ ধরেছে তখন নিশ্চিত সে ওই মেয়েকে বিয়ে করেই ছাড়বে। এই সমস্যা থেকে বাঁচতে তখন মন্ডল নামের একটি ধর্মীয় রিচুয়াল করে। আর অপরদিকে মুন্নিরও তখন বিয়ে হয়ে যায়। বেচারার মনে তো প্রতিশোধের আগুন জ্বলে। তাই রাতে সে তার বোনকে নিয়ে চিট্টুক নামের একটি স্থানে যায়। এই স্থানে একটি গাছের নিচে ভয়ঙ্কর দেখতে একটি মূর্তি ছিল। তার সামনে গুটিয়া কালো জাদুর ভয়ঙ্কর রিচুয়াল শুরু করে দেয়। তবে এই কালো জাদু সম্পূর্ণ করতে হলে একটি বলি দিতে হবে। সেই জন্য গুটিয়া নিজের বোনকেই বলি দিতে চায়। তবে হাতাহাতির এক পর্যায়ে নিজেকে বাঁচাতে গিয়ে বোনের ধাক্কায় গুটিয়া একটি পাথরের সাথে আঘাত খেয়ে সেখানেই লুটিয়ে পড়ে। বাচ্চা মেয়েটি তার ফ্যামিলিকে নিয়ে আসার আগেই গুটিয়া সেখানেই মৃত্যু হয়। তখন জানা যায় ধর্মীয় রিচুয়াল মন্ডল করার 10 দিনের মধ্যে কেউ মারা গেলে সে ব্রাহ্মদত্ত কিংবা মুঞ্জিয়া ভূতে পরিণত হয়। এ সমস্যা সমাধানে ওই গাছের চারিপাশে মন্ত্র পড়ে সুতো দিয়ে তার আত্মাকে চিরতরে সেখানে বন্দি করে দেয়। সিন বর্তমানে চলে আসে। একটি কিউট ছেলেকে দেখানো হয় যার নাম বিট্টু। বিট্টুর কাছে একটি চিঠি আসে যেখানে দূরে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে সে চান্স পেয়েছে। এই কথাটা তার মাকে জানালে তার মা নারাজ হয়। সে তার ছেলেকে কোনোভাবেই দূরে রাখতে চায় না তার থেকে। এরপর বিট্টু তার দাদিমার কাছে যেয়ে বলে সে যেন কোনোভাবে তার মাকে রাজি করায় দূরের কলেজে পাঠানোর জন্য। দাদিমা বলে তুই কোনো চিন্তা করিস না, এই বিষয়টা আমি নিজে সামলে নেব। এরপর বিট্টু বাইরে বেরোলেই কেমন সব অদ্ভুত একটা ভীষণ দেখতে পায়। তার চোখের সামনে ভয়ঙ্কর সব দৃশ্য যেন ভাসছিল। তখনই তার বন্ধু বেলা তাকে পিছন থেকে ডাক দেয়। বিট্টু বেলাকে খুব পছন্দ করতো মনে মনে, কখনো এ কথা সে বলেনি সামনাসামনি। তবে আফসোস বেলা তার বয়ফ্রেন্ডকে এখানে নিয়ে এসেছে, যেটা দেখে বিট্টুর খুবই খারাপ লাগছে। তবে সে তাদেরকে বুঝতে দিচ্ছিল না। বেলা তখন তাকে জানায় তার আর তার বয়ফ্রেন্ডের কুবেলা নামের যে জুম্বা ক্লাস রয়েছে সেখানে কালকে পার্টি আছে, তাই অবশ্যই বিট্টুকে সেখানে উপস্থিত থাকার অনুরোধ জানায়। অনুষ্ঠানের দিন বিট্টু সেখানে উপস্থিত হয়। তবে সকলের সামনে বেলাকে বিয়ের জন্য প্রপোজ করে তার বয়ফ্রেন্ড, আর বেলাও এতে সম্মতি জানায়। বেচারা বিট্টু তো সব দিক থেকে শেষ হয়ে গেল। তখনই আবার আবছা কালো বট গাছ দেখতে পায় সে, ভয়ঙ্কর সব কালো রাত দেখতে পায়। যাই হোক, এরপরে বিট্টুর গ্রামের বাড়ি থেকে তার কাজিনের বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রণ এসেছে বিট্টুর পরিবারের কাছে। এর পরের দিন সপরিবারে সকলেই সেই গ্রামে পৌঁছে যায়। তবে এই বিষয়টা বিট্টুর কাকার যেন ভালো লাগে না। বিট্টুর কাকা তাদেরকে পছন্দ করতো না, কারণ সে মনে মনে ভাবতো তার ভাইয়ের মৃত্যুর জন্য শুধুমাত্র বিট্টুর মাই দায়ী। সময় করে বিট্টু গ্রামটা ঘুরেই দেখছিল। তখনই হুট করে খেয়াল করে আবার সেই অদ্ভুত স্বপ্ন তার চোখের সামনে ভাসছে। একদিন রাতের বেলা বিট্টুর কাকা তার মায়ের কাছে একটি আইল্যান্ড বিক্রি করার কথা বলে। তবে বিট্টুর দাদিমা জানায় যেহেতু এই আইল্যান্ডটা একটি অভিশপ্ত আইল্যান্ড, তাই ওই স্থান আমি বিক্রি করব না। বিক্রি করলে অন্যরা ঝামেলায় জড়িয়ে যাবে। তখন বিট্টুর কাকা বলে লাস্ট টাইম যখন আমার ভাই সেখানে গিয়েছিল সেও মারা গিয়েছিল, তাই আমি চাই না আমার পরিবারের কেউ মারা যাক। এই কথা শুনে বিট্টুর মাথায় তো আকাশ ভেঙে পড়লো। সে বারবার তার মাকে জিজ্ঞেস করে তার কাকা এসব সত্যি বলছে কিনা। আসলে বিট্টু তার বাবার মৃত্যুর কাহিনী সম্পর্কে কিছুই জানতো না। তখন বিট্টুর কাকা তাকে বলে লাস্টবার তোর বাবা অভিশপ্ত আইল্যান্ডে গিয়েছিল এবং তারপরে মৃত্যু হয়। এসব কথা শুনে বিট্টু নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই সে ওই আইল্যান্ডের দিকে রওনা করে। কেননা সে জানতে চেয়েছিল এমন কি আছে সেই আইল্যান্ডে যেখানে গেলে কেউ ফিরে আসে না। অদ্ভুত একটা অন্ধকার জায়গা, চারিদিকে জঙ্গলে ভরা, ভিতরে ঢুকতেই যেন ভয়ঙ্কর সব রাস্তা। হঠাৎ করে বিট্টু গাছে মঞ্জিয়াকে দেখতে পায়। ঠিক তখনই মঞ্জিয়া তার উপর আক্রমণ করে তাকে বন্দি করে ফেলে। অন্যদিকে পরিবারের সবাই হঠাৎ খেয়াল করে সেখানে বিট্টু নেই। তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে কোনো খবর পাওয়া না গেলে তার দিদা আন্দাজ করে নিশ্চয়ই বিট্টু সেই অভিশপ্ত আইল্যান্ডে গিয়েছে এবং মঞ্জিয়া হয়তো তাকে আটকে রেখেছে। তাই সে তার পুরনো একটি ট্রাঙ্ক খুলে সেখান থেকে একটি শক্তিশালী জাদুকরি লাঠি বের করে। এরপর সেই আইল্যান্ডে যায় এবং লাঠি দিয়ে সেই গাছে বারবার আঘাত করে। এই আঘাতের ফলে মঞ্জিয়া খুব ভয় পাচ্ছিল। এরপর দাদিমা বলে তার নাতিকে দ্রুত ছেড়ে দিতে। তবে মঞ্জিয়া বলে এই নাতির জন্যই তো এত বছর পর আমার বোন এখানে এসেছে, তাহলে আমি কিভাবে তাকে ছেড়ে দেই। অর্থাৎ মঞ্জিয়া আর কেউ নয়, সেই ছোট্ট গুটিয়া। আর তার ছোট্ট বোনটি ছিল এই দাদিমা। এরপর দাদিমা তার জাদুকরি লাঠি দিয়ে গাছে আঘাত করার ফলে এক পর্যায়ে মঞ্জিয়া বাধ্য হয়ে বিট্টুকে ছেড়ে দেয়।
তখন দাদিমা তাকে নিয়ে যাওয়ার সময় বিট্টুর গায়ে আমরা একটা অদ্ভুত জ্বলন্ত হাত দেখতে পাই। দেখতে দেখতে সেই জ্বলন্ত হাত থেকে কিছুক্ষণের মধ্যে মঞ্জিয়া বেরিয়ে আসে আর তার দাদিমাকে আঁকড়ে ধরে। মঞ্জিয়া তো এতদিন ধরে এই দিনটার জন্যই অপেক্ষা করছিল। এই সব কিছু চোখের সামনে বিট্টু দেখেই জ্ঞান হারা হয়ে যায়। জ্ঞান ফিরে বিট্টু দেখতে পায় সে হসপিটালে আর জানতে পারে তার দিদা আর বেঁচে নেই। তার দিদার শেষকৃত্যের সময় বিট্টুর কাকু বিট্টুর মাকে উদ্দেশ্য করে বলে, আজ তোমার ছেলের জন্য আমার মাকে মরতে হয়েছে। এখানে আরো অনেক অপমানজনক কথার কারণে বিট্টুর মা বিট্টুকে নিয়ে সেখান থেকে রওনা করে তাদের বাসার উদ্দেশ্যে আসার জন্য। তবে বাসের মধ্যে দেখা যায় বিট্টুর ঘাড়ে আবার সেই হাত জল করে উঠেছে। পরক্ষণেই বিট্টু দেখতে পায় তার পিছনেই মঞ্জিয়া রয়েছে। বিট্টু তো ভয়ে শেষ তাকে দেখে। যাই হোক, বাসায় গেলে রাত্রে ঘুম ভাঙলে হঠাৎ করে মঞ্জিয়াকে দেখতে পায় সে। কি করবে না করবে কিছুই ভেবে উঠতে পারছিল না। মঞ্জিয়া তখন তাকে জানায় তাদের যেহেতু রক্তের সম্পর্ক আছে সেহেতু সে মঞ্জিয়াকে দেখতে পাবে, তবে আর কেউই মঞ্জিয়াকে দেখতে পাবে না। সকাল হলেই পুরো ঘটনা বিট্টু তার বন্ধুকে জানায়। স্বাভাবিকভাবে এসব কথা বর্তমান যুগে কেউই বিশ্বাস করবে না, তাই তার বন্ধুও বিশ্বাস করেনি। তবে তখন বিট্টু তার ঘাড়ে মঞ্জিয়ার হাতের স্পর্শের কারণে ঝলসে যাওয়া ছাপ দেখায় তার বন্ধুকে। এই সময় মঞ্জিয়া তার শরীর থেকে বাইরে বেরিয়ে আসে। সারা বাড়ি ঘুরঘুর করছিল। অদ্ভুত সব অনুভূতি দেখে বিট্টুর বন্ধু বুঝতে পারে এখানে কিছু একটা আছে, অর্থাৎ বিট্টুর কথা সত্যি। মঞ্জিয়া তখন ঘুরে ঘুরে বলছিল, আমি বিয়ে করব, আমি বিয়ে করব, আর মুন্নিকেই বিয়ে করব। এখন এই বিয়ের দায়িত্বভার বিট্টু আর তার বন্ধুর উপর পড়ে গিয়েছে। কি আর করার, তারা মুন্নিকে খুঁজতে তার কাজিনের কাছে হেল্প চায়। বিট্টু বলে, যে কোনো মূল্যে মুন্নির খোঁজ খবর আমাদেরকে দ্রুত জানাস। তার কাজিন তাকে বলে যেহেতু এই বিষয়ে দাদি জানতো সেহেতু দাদির কাছে থাকা ছবিগুলোর মধ্যেই কোথাও না কোথাও মুন্নির ছবি হয়তো পাওয়া যাবে। তখনই বিট্টুর কাছে তার কাজিন একটা ছবি পাঠায়। বিট্টু এবং তার বন্ধু ছবিটি ভালো করে লক্ষ্য করলে দেখে সেখানে থাকা মুন্নির ফেসের সাথে বেলার ফেস অনেকটাই মিলে যাচ্ছে। অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছে বংশগত চেহারা প্রায় একরকম হওয়ায় হয়তো বেলার দিদাই মুন্নি ছিল, যার জন্য মুন্নির চেহারা বেলার সাথে অনেকাংশে মিলে যাচ্ছে। মঞ্জিয়া তাদেরকে চাপ দেয় যেন দ্রুত মুন্নির বাড়ি তাকে নিয়ে যাওয়া হয়। তাই আর দেরি না করে বিট্টু এবং তার বন্ধু বেলার বাড়িতে চলে যায়। তবে সেখানে দেখা যায় মুন্নি তো বুড়ো হয়ে গিয়েছে। মুন্নিকে এখন আর মঞ্জিয়ার পছন্দ হচ্ছে না। মুন্নিকে অপছন্দ হওয়ার জন্য বিট্টু এবং তার বন্ধু বেরোতেই যাবে, ঠিক সেই মুহূর্তে বেলা এসে বিট্টুকে জড়িয়ে ধরে আর বলে, অনেকদিন তোর কোনো খোঁজ খবর নেই, জানিস আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়ে গিয়েছে। এ ধরনের নানা কথাবার্তা বলে এবং বিট্টু আর তার বন্ধুকে ঘরের ভেতর আবার নিয়ে আসে। তবে এবার মঞ্জিয়া মুন্নিকে বাদ দিয়ে বেলার প্রেমে পড়ে যায় আর বিট্টুকে তাদের দুজনের বিয়ের কথা বলে। এই কথা শুনে বিট্টুর মাথায় তো আকাশ ভেঙে পড়ে। শেষে কিনা তার নিজের ক্রাশকেই ভূতের হাতে তুলে দিতে হবে। যাই হোক, এই সমস্যার সমাধানের জন্য বিট্টু তার বন্ধুকে নিয়ে একজন ব্যক্তির কাছে আসে। ব্যক্তিটির নাম ছিল প্রভাকর। সব কাহিনী শোনার পর প্রভাকর জানায় এটি মঞ্জিয়া ভূত ছাড়া আর কেউই না। প্রভাকর বলে, একে শেষ করার একটি উপায় আছে, সেটা হচ্ছে প্রথমে তোমাকে নিজের রক্ত দিয়ে একটি ছাগলের মাথায় একটি চিহ্ন দিতে হবে। তখন কোনোভাবে মঞ্জিয়ার আত্মাকে সেই ছাগলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এরপরে সেই ছাগলটাকে বলি দিতে হবে, বাস তাহলেই মঞ্জিয়া মারা যাবে। এরপরে বিট্টু এবং তার বন্ধু প্ল্যান করে তারা মঞ্জিয়াকে বলবে ছাগলের দেহে ঢুকে পড়ার পর মঞ্জিয়া আর বেলার বিয়ের কাজ সম্পন্ন করবে বিট্টু এবং তার বন্ধু। এখন এসব কাজ করানোর জন্য বেলাকেও তো কোনোভাবে সেই গ্রামে নিতে হবে, তাই না? তাই বিট্টু এবং তার বন্ধু বেলার কাছে গিয়ে বলে, আমরা চাচ্ছি আমাদের গ্রামে জুম্বার একটি ছোট্ট ক্যাম্পেইন হোক আর সেখানে তুমি নিজে আমাদের এই কাজে সাহায্য করবে। বেলা তো খুশি মনে রাজি হয়ে যায়। এসব কথা বিট্টু বেলাকে কোনোভাবেই জানতে দিতে চাচ্ছিল না, তাই এসব মিথ্যে বাহানা দিয়েই বেলাকে তার নিজ গ্রামে নিয়ে এসেছে। বেলা আর বিট্টু একটি স্থানে বসে কথা বলছিল, তখন বেলার বয়ফ্রেন্ড এসে বেলার কাছে ক্ষমা চায় এবং তাদের মধ্যে ভুল বোঝাবুঝি ঠিক করে নেয়। এক পর্যায়ে বেলা এবং তার বয়ফ্রেন্ড কথা বলতে বলতে খানিকটা দূরে চলে যায়। তবে দূর থেকে মঞ্জিয়া এই সবকিছুই দেখছিল। বিট্টু সবকিছু চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখলেও মঞ্জিয়া কি আর নিজেকে সামলে রাখতে পারে? রাগে বেলার বয়ফ্রেন্ডের সবচেয়ে মূল্যবান সম্পদ নষ্ট করে দেয়। যাই হোক, এরপর শুরু হয় বিয়ের অনুষ্ঠান। অর্থাৎ তারা একটি ছাগল চুরি করে আর সেই অভিশপ্ত আইল্যান্ডে যায় রাতের বেলা। সেই গাছের সামনে বিট্টুর হাত কেটে নিজের রক্ত দিয়ে ছাগলের মাথায় চিহ্ন দেয়। এর ফলে মঞ্জিয়ার আত্মা ছাগলের দেহের ভিতর ঢুকে পড়ে। যেহেতু বেলাকে এই সম্পর্কে কিছুই বলেনি, তাই চালাকি করে বিট্টু বেলাকে বিয়ার খাইয়ে নিয়ে আসে যাতে করে সে তার সেন্সে না থাকে। নানা ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলতে থাকে বেলা। বিট্টু ছাগলকে মারতে যাবে, তখন বেলা ছাগলটাকে আদর করে তার কাছে নিয়ে নেয়। তবে মঞ্জিয়া যখন বুঝতে পারে বিট্টু প্ল্যান করে তাকে মারার চেষ্টা করছে, তখনই সে বেলার শরীরে ঢুকে যায়। অন্যদিকে বেলার আত্মা ছাগলের শরীরে ঢুকে যায়। বিট্টু কিছু বুঝে উঠতে না পেরে দ্রুত প্রভাকরকে ফোন দেয় এবং এই সমস্যার সমাধান চায়। প্রভাকর তাদেরকে বলে যত কিছুই হয়ে যাক তারা যেন কোনোভাবেই ছাগলটিকে হাতছাড়া না করে, কারণ ছাগলটির কিছু হয়ে গেলে বেলার শরীরের কোনো অস্তিত্ব থাকবে না। তাই ছাগলটিকে
নিয়ে আসার পথে বিট্টুর কাকা তাদেরকে দেখে নেয় এবং তাদের কাছ থেকে ছাগলটি কেড়ে নেয়। এখানে মূলত তারা না জেনে বিট্টুর কাকার ছাগল চুরি করে ফেলেছিল। কোনো উপায় না পেয়ে বিট্টু তার মার কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলে আর রিকোয়েস্ট করে যত দ্রুত ছাগলটিকে কোনোভাবে নিয়ে আসার জন্য। এইসব রিচুয়াল কমপ্লিট করতে না পারলে সবকিছু শেষ হয়ে যাবে। এরই মধ্যে বেলার মধ্য থেকে মঞ্জিয়া সকলকে ভয় দেখাতে শুরু করে। অন্যদিকে বিট্টুর মা তার কাকার কাছে গিয়ে ছাগলটা সম্পর্কে জিজ্ঞেস করলে বিট্টুর কাকা তাদেরকে জানায় ছাগলটা তারা রান্না করে খেয়ে নিয়েছে। বিট্টুর মা এসব কথা এসে প্রভাকর আর তার ছেলেকে জানালে প্রভাকর বলে যদি ছাগলের গোশ সত্যি বিট্টুর কাকা খেয়ে থাকে তাহলে এখন বেলার আত্মা তার পেটের মধ্যে। তবে তখনই দেখা যায় ছাগলটা এখনো জীবিত রয়েছে, অর্থাৎ বিট্টুর কাকা অন্য কোনো একটি ছাগল রান্না করে খেয়ে নিয়েছিল। এরপর তারা সকলে মিলে সেই রিচুয়াল শুরু করে এবং বেলার আত্মা বেলার শরীরে প্রবেশ করে। অন্যদিকে বিট্টুর কাকার মধ্যে মঞ্জিয়ার আত্মা চলে আসে এবং সে সকলের উপর আক্রমণ করতে থাকে। এরপর বিট্টুর কাকা বেলাকে নিয়ে সেই গাছের সামনে এসে বলি দিতে প্রস্তুত হয়। তবে তখনই বিট্টু খেয়াল করে যে লাঠি দিয়ে তার দিদা মঞ্জিয়াকে আঘাত করেছিল এবং মঞ্জিয়া ভয়ও পেয়েছিল সেই লাঠিটি ওই স্থানেই আছে। তাই এক মুহূর্ত দেরি না করে সেই লাঠিটি নেয় এবং মঞ্জিয়াকে মারতে থাকে। এরপর সুযোগ বুঝে বিট্টু সেই গাছে চিহ্ন এঁকে দেয়, যার ফলে বিট্টুর কাকার শরীর থেকে সেই গাছের মধ্যে আবারও মঞ্জিয়া বন্দী হয়ে যায়। বিট্টুর কাকা তার নিজের শরীর ফিরে পায়। মঞ্জিয়াকে বন্দি করে সেখান থেকে দ্রুত বেলা এবং বিট্টু বেরিয়ে যায়। কিছুদিন পর দেখা যায় বিট্টু তার মনের কথা বেলাকে বলে দিয়েছে। বেলা বলে এইসব নিয়ে সে এখনই কোনো ধরনের চিন্তা ভাবনা করতে চায় না, তবে সে কোনোভাবেই বিট্টুকেও হারাতে চায় না, অর্থাৎ পজিটিভ কিছুই বোঝানো হয়েছে। এর কিছুদিন পরেই দেখা যায় বিট্টু আবার সেই ভয়ানক ভীষণগুলো দেখতে শুরু করেছে। তখন আমরা দেখতে পাই মঞ্জিয়া যে গাছের মধ্যে রয়েছে সেই গাছটাই কিছু লোক কাটার চেষ্টা করছিল, অর্থাৎ এর ফলে মঞ্জিয়া আবার মুক্তি পেতে যাচ্ছে। মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন ছবির এক্সপ্লেনেশন দ্রুত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।